হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমার চাকরির ইন্টারভিউ, তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ি। রুমমেট রাফিকে খাবার রান্না করতে বলে ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু খেয়ে নিয়ে ইন্টারভিউর জন্য বেরিয়ে গেলাম আমি। আমার দেশের বাড়ি বগুড়ায়। পরিবার বলতে কেউই নেই, মা বাবা দুজনেই হারিয়ে আমি একটা এতিম ছেলে। তাই এখন ঢাকায় এসে একটা মেসে থাকি। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দিই, কিন্তু দুনিয়া টাকার উপর চলে। ঘুষ ছাড়া কোথাও চাকরি মেলে না আমার। আজকেও একটা চাকরির আশায় বসে আছি অফিসের ওয়েটিং রুমে। সময় মতো ইন্টারভিউ হয়ে গেল এবং আমার বস আমার ট্যালেন্ট দেখে তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে নিয়ে বলল, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, এরকম ছেলে আমাদের কোম্পানিতে দরকার। তুমি কাল থেকেই জয়েন করতে পারো। খুশিতে আমার চোখে পানি টলমল করছে। অফিসের বসকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি কিছু মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। বাসায় কলিং চাপতেই ভিতর থেকে রাফি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আচমকা আমি রাফির মুখে মিষ্টি গুঁজে দিয়ে বললাম, কোনো কথা হবে না, আগে মিষ্টি খা দোস্ত। কিরে হঠাৎ মিষ্টি? দোস্ত, আমি চাকরিটা পেয়ে গেছি। কি বলিস দোস্ত, কংগ্রেচুলেশন। তাহলে একটা মিষ্টি কেন, আমারে আরো 3টা মিষ্টি খাওয়াই দে। এনে সব মিষ্টি তোর, মন ভরে খা। শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, তাহলে? বাইরে নিয়ে গিয়ে ট্রিট দিতে হবে। ওকে, ডান। থ্যাংক ইউ দোস্ত। এখন সর, ফ্রেশ হয়ে নেব বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। রাতে রাফিকে নিয়ে আমি বাইরে ডিনার করতে নিয়ে গেলাম। একটা দামি রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তারপর আমি রাফিকে বললাম, রাফি তুই এখানে বস, আমি অর্ডার দিয়ে আসি। ঠিক আছে যা। বলেই আমি উঠে গেলাম। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে ডাল সামলাতে না পেরে পড়ে গেলাম, আর মেয়েটিও আমার উপর পড়ে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর মেয়েটি আমার উপর থেকে উঠলো। তখন আমি উঠে মেয়েটিকে বললাম, সরি আপু, আমি বুঝতে পারিনি। মেয়েটি কোনো কথা না বলেই সোজা আমার গালে জোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরে দিয়েছে, কানটা আমার ঝিঝি করছে। 2 মিনিট কিছু শুনতেই পেলাম না। সবাই আমাদের দেখে হাঁ করে তাকিয়ে আছে। তারপর মেয়েটি রাগী গলায় বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, চোখে পকেটে নিয়ে ঘুরিস? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, তাই না? এই ফকিরদেরকে এত দামি রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? আল্লাহই জানে। ম্যানার্স নাই, কিছু নাই। বস্তি থেকে উঠে আসছে, ড্রেসটাই নোংরা করে দিল। এখন এই ড্রেসটাই ফেলে দিতে হবে। এতক্ষণ শুধু ওর কথা শুনেই গেলাম, কোনো উত্তর দিলাম না। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে এসছে। এটার উত্তর না দিলে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হবে। তাই আমিও সবাইকে অবাক করে দিয়ে মেয়েটার গালে সজোরে ধরে থাপ্পড় বসিয়ে দিলাম। এখন মেয়েটাও আমার মতো একই রিয়েকশনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি বলতে শুরু করলাম, আমার চোখ না হয় পকেটে থাকে, আপনার চোখ কই থাকে শুনি? সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ধাক্কা খেতে মন চায়। এসব ফালতু মেয়েকে রেস্টুরেন্টে যে কে ঢুকতে দিয়েছে আল্লাহ জানে। খাওয়ার মুডটাই চলে গেল। রাফি উঠে আয়, আমরা অন্য রেস্টুরেন্টে খেয়ে নিব। তোকে আমি দেখে নিব। বলেই মেয়েটি ফোঁস ফোঁস করতে করতে গালে হাত দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমি আর রাফিও সেখান থেকে চলে আসি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে 9টার আগে অফিস করতে বেরিয়ে গেলাম। প্রথম দিন অফিসের বস সবার সাথে পরিচয় করে দিল। 15 দিনের মধ্যেই আমি বসের একজন পছন্দের এমপ্লয় হয়ে উঠলাম। একদিন আমি অফিস করছি, হঠাৎ বস এসে বলল, রাকিব আসবো? আরে বস, আপনি এখানে? অবশ্যই আসেন। আপনি আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালে আমিই যেতাম। আরে সমস্যা নেই, বসো। বস, কিছু আর্জেন্ট কাজ? আরে না, এত উত্তেজিত হইও না, বসো তো। জি বস, বলেন। শোনো, আগামীকাল শুক্রবার আমার মেয়ের বিয়ে, তোমাকে দাওয়াত দিতে আসলাম। এই নাও কার্ড, তুমি কিন্তু অবশ্যই আসবে, আমি পথে চেয়ে থাকবো। জি বস, অবশ্যই আসবে। গুড। বস, আরেকটা কথা ছিল। বলো। নামে মেসে থাকি তো, আমার রুমমেট আছে একটা, আমার খুব ভালো বন্ধু। দুজন যেখানে যাই একসাথেই যাই। তাকে নিয়ে কি আসতে পারি বিয়েতে? আরে এটা আমার বলা লাগে নাকি? অবশ্যই নিয়ে আসবা। থ্যাংক ইউ বস। এখন মনোযোগ দিয়ে কাজ করো। জি আচ্ছা, বলে অফিসের বস চলে গেল। আর আমিও কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজ সেরে বাসায় ফিরলাম।
বলতে বলতে বসের মেয়ের বিয়ের দিনও চলে আসলো। রাফি বিয়েতে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমি এখনো সাজুগুজু করছি। রাফি বলে উঠলো, রাকিব তাড়াতাড়ি আয়, না হলে খাবারটাও পাবি না। আর তুই এত সাজুগুজু করতেছিস কেন? মনে হচ্ছে বিয়েটা তোরই। সারাদিন তো খালি খাই খাই করস, আমার বিয়ে না হলেও একটা গেটআপের ব্যাপার আছে না? হইছে, এত গেটটা করতে হবে না। মনে হচ্ছে বিয়েতে আসে সব মেয়েদের তুই পটাবি। বাজে না বকে চল এখন। চল। বলেই আমি আর রাফি চলে গেলাম বসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু এখানে এসে আমি নিজেই অবাক হলাম, কারণ একটা বিয়ে বাড়ি কম, শোকের বাড়ি বেশি মনে হচ্ছে। সবকিছু থমথমে হয়ে আছে। এরকম দেখে রাফি বলল, কিরে কই নিয়ে এলি? এটা তো শোকের বাড়ি মনে হচ্ছে। ব্যাপারটা আমিও বুঝতেছি না। তুই শিওর তো আজকেই তোর বসের মেয়ের বিয়ে? তোর সাথে কি আমি ফাইজলামি করব? চল ভিতরে গিয়ে দেখি। চল। বলে আমি আর রাফি বাড়ির ভেতর চলে গেলাম। গিয়ে দেখি বস মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আমি বসের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ও রাকিব, তুমি আসছো? জি স্যার। কোনো সমস্যা হয়েছে? পরিবেশটা এমন দেখাচ্ছে কেন? তুমি একটু ছাদে আসবা প্লিজ, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জি স্যার, অবশ্যই। বলে আমি আর বস বাসার ছাদে চলে গেলাম। তারপর আমি বললাম, এখন বলেন তো স্যার, কি সমস্যা? যার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সে একটা চিটার। সে আগেও বিয়ে করেছে। তার যে বউ আছে আমরা মোটেও জানতাম না, সে আমাদের সাথে গোপন করে ঠকিয়েছে। এটা তো অনেক বড় সমস্যা। তারপর আমার বস আমার পা ধরতে গেলেই আমি পিছনে সরে গিয়ে বললাম, স্যার এগুলো কি করছেন? রাকিব, আমি তোমার পায়ে পড়ি, আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও। স্যার আমি কি করে বাঁচাবো বলেন? তুমি আমার মেয়েকে বিয়ে করো। কি? এগুলো কি বলছেন স্যার? ঠিকই বলছি, সব আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই চলে এসেছে। এখন যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। প্লিজ রাকিব, আমার মান সম্মান এখন সব তোমার হাতে। কিন্তু স্যার, দাওয়াতে আসা মানুষদের কি বলবেন? আর আমার তো বাসাও নেই, আমি মেসে থাকি। বিয়ে করে আপনার মেয়েকে আমি কোথায় রাখবো? সেই চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে চাকরি দিয়েছেন, তাই আপনার মান সম্মান ও বাঁচানোর দায়িত্ব আমার। আমি বিয়েতে রাজি, কিন্তু আপনার মেয়ে রাজি হবে? থ্যাংক ইউ সো মাচ রাকিব, আমি অনেক খুশি হয়েছি। আর রাজি করানো ওইটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আমার রুমে যাও, একটা পাঞ্জাবি রাখা আছে, ওইটা পরে আসো। আচ্ছা স্যার। বলে আমি চলে গেলাম বসের রুমে। পাঞ্জাবি পরে রেডি হয়ে আসতেই আমার বস সবার উদ্দেশ্যে বলল, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্য দিয়ে হতে যাচ্ছে। আমার মেয়ে এই ছেলেকে ভালোবাসতো, তাই বাবা হিসাবে মেয়ের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। তাই আমার মেয়েকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি। আর কার্ডে অন্য ছেলের নাম বসিয়ে দিয়েছিলাম যেন আমার মেয়ে বুঝতে না পারে। তা আমার সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? কেউ কেউ ভালো বলতে লাগলো, কেউ সহমত বলতে লাগলো, কেউ কেউ বলতে লাগলো আমার মেয়েকে এভাবে বিয়ে দিব। বাট সারপ্রাইজ দারুণ ছিল। বসেরও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কোমায় চলে গেলাম আমি। ওনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসেবে ওনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কিভাবে কথাগুলো বলছে ভাবছেন একবার? এটা নাকি সারপ্রাইজ ছিল। তখন রাফি পাশে এসে বলল, এটা ঠিক হলো না দোস্ত। মানে কোনটা ঠিক হলো না? আমি শুধু বিরিয়ানি খাবো, এখন তুই একা এজা আস্ত একটা খাসি খাবি? আরে ভাই তুইও খাবি, আমি একা একা কি খেয়ে শেষ করতে পারবো? তুই চিটার, তুই বিয়ে করতে আসছিস, আমাকে বলছিস তুই বিয়ে খেতে আসছিস। আরে ভাই খাইতেই আসছিলাম, কপাল ভালো হলে যা হয়। কেন, ভিতরে কি হয়েছে খুলে বল। তারপর আমি রাফিকে ভিতরে ঘটা সব খুলে বললাম। সব শুনে রাফি হা হয়ে আছে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পাওয়ালো। প্রথম প্রথম বিয়ে করলে কি করুম, অদ্ভুত একটা ফিলিংস কাজ করে। আমার বেলায়ও ব্যতিক্রম না। সবকিছুই তো শেষ, এখন বিদায়ের পালা। বসের মেয়ে ঘুমটা দিয়ে আছে, কিছুই বুঝতে পারছি না। বস যাওয়ার সময় বলল, রাকিব, এই নাও তোমার বিয়ের উপহার হিসেবে আমার অন্য বাসার চাবি। আজ থেকে তোমরা ওখানেই থাকবে। তারপর আমি নতুন বউকে নিয়ে শ্বশুরের দেওয়া বাসায় উঠলাম। মেয়েটাকে অনেক ভদ্র মনে হচ্ছে, একদম চুপচাপ আছে। হয়তো ও বিয়ে ভেঙে যাওয়ার কারণে অনেক কষ্ট পাইছে, পাওয়াটাই স্বাভাবিক। রাত 11:30। বাসর ঘরে মেয়েটা একা একা বসে আছে।
আমিও রুমে ঢুকতে লজ্জাবোধ করছি, কিন্তু সব লজ্জা ভেঙে সে বাসর ঘরে প্রবেশ করেই ফেললাম। মেয়েটা লম্বা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমি গিয়ে চুপটি করে খাটের উপর বসে পড়লাম। কিছুক্ষণ চুপ থাকার পর মেয়েটি প্রথমে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম তো রাকিব, তাই না? আবু বলছে। জি, আর আপনার নাম কি? জি, আমার নাম মিম। ও আচ্ছা, সুন্দর নাম। ধন্যবাদ। এখন আমার ঘোমটা তুলবেন প্লিজ, অনেক গরম লাগছে। ঠিক আছে, বলে আমি মিমের ঘোমটাটা তুলে ফেললাম। তুলেই মিম আর আমি দুজনে চোখ বড় বড় করে ফেললাম। দুজন দুজনকে দেখে অনেক অবাক হলাম, কেননা এই মেয়ে আর কেউ নয়, রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। মিম চোখ বড় বড় করে আমাকে বলল, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কিভাবে? আমারই তো বিয়ে হয়েছে, তার মানে আমারই থাকার কথা, কিন্তু তুই এখানে কেন? আমার সাথেই তো বিয়ে হয়েছে। কি? শেষ পর্যন্ত তোকে আমার বাবা খুঁজে পেল? তুই আমার স্বামী, এই কথা ভাবতেই কেমন লাগছে। দেখুন ম্যাম, আপনাকে বিয়ে করার কোনো শখই আমার ছিল না। আপনার আব্বু আমাকে চাকরি দিয়ে উপকার করেছেন, তাই আমি ওনার বিপদে সাহায্য করছি। কিন্তু আপনি যে ওনার মেয়ে তা কখনো জানতাম না, জানলে কখনো বিয়েই করতাম না। হ্যাঁ জানি জানি, আব্বুকে একদম বিপদ থেকে উদ্ধার করে ফেলছিস। তোদের মতো ছেলেদের খুব ভালো করেই চেনা আছে। বড়লোক দেখেছিস আর এক লাফে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলি। ম্যাম দেখুন, না জেনে ব্লেম করবেন না। তোকে আমার দেখতেই ইচ্ছে করছে না। তুই এই রুম থেকে বের হ, তোকে দেখলেই বমি আসতেছে। একসাথে তো থাকা। ঠিক আছে, যাচ্ছি, বলে আমি একটা বালিশ নিয়ে বাইরে চলে এলাম। বাইরে ড্রয়িং রুমের সোফায় বালিশ রেখে ধপাস করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, এ আমি কি ভুল করলাম, নিজের পায়ে তো নিজেই কুড়াল মারলাম। রাফিকে জানানো দরকার, তাই সাথে সাথে রাফিকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, রাফি। কিরে দোস্ত, তোর বাসর রাত ফেলে আমাকে ফোন দিতেছিস কেন? আর বাসর রাত? কেন, কি হয়েছে? বসের মেয়ে কে জানিস? কে? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। কেই বলিস? তাহলে তুই তো গেলি। ভয় দেখাস না তো। আমি তো এখন একটাই উপদেশ দেব, ওর থেকে যতটা পারিস দূরে থাক। বলে আমি ফোন রেখে দিলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। সকালে ঘুম ভাঙলো মিমের থাপ্পড় খেয়ে। ঘুম থেকে উঠে আমি দেখি মিম আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মিমকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। ও, যখন আপনার ইচ্ছে হবে তখনই আমাকে মারবেন নাকি? কেন আপনি আমাকে এভাবে মারলেন বলেন? আমার বাবার খাস, আমার বাবার ফ্ল্যাটে থাকিস, আবার আমার মুখে মুখে কথা বলিস, তোর সাহস তো কম না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। মিম আবার বলল, রেস্টুরেন্টে সবার সামনে আমাকে থাপ্পড় মারছিস, তাই না? সেই স্বাদ আমি দিনে দিনে তুলব। মনে মনে বললাম, সেটা তো বুঝতে পারছি। তারপর মিম আবার বলল, যা, আমার জন্য চা করে নিয়ে আয়। কি, আমি চা করব? তাহলে কি আমি করব? জি, আমিই করে আনছি, বলেই আমি কিচেন রুমে চলে গেলাম। তারপর মিমের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বললাম, এই নেন আপনার চা। মিম চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ কেমন যেন কইলো। তারপর রাগ করে পুরো গরম চা আমার হাতের উপর ঢেলে দিল। আমি হাত নিয়ে অনেক জোরে চিৎকার দিলাম। আমার চিৎকারে মিম বিরক্ত হয়ে বলল, আয় চুপ, দোহাই, চিৎকার করবি না। এটা কি বানিয়েছিস? এর চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। হ্যাঁ, এরকম চা আবার বানিয়ে নিয়ে আসলে, এবার তো হাতে ঢেলে দিয়েছি, পরের বার কোথায় ঢেলে দিব আমি নিজেও জানি না। এখন রুম থেকে দূর হ। আমি মিমের রুম থেকে চলে যাচ্ছি। তখন মিম আবার পিছন থেকে ডেকে বলল, ওই ফকির, কাফটা কি তোর বাবা নিয়ে যাবে? তাই পিছন ফিরে আমি আবার কাপ নিয়ে কিচেন রুমে রেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম হাতে পানি দিতে। হাতটা অনেক জ্বালা পোড়া করছে, সাথে ব্যথাও করছে। হাতটা অনেকক্ষণ পানিতে ডুবে রাখলাম। তারপর ভাবলাম, রান্না না করলে হয়তো আবার কিছু করবে, তাই তাড়াতাড়ি কিচেনে গিয়ে রান্নাটা সেরে নিলাম। তারপর খাবারগুলো টেবিলে সার্ভ করে নিলাম। আবার ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে দেখি মিম খাবার খাচ্ছে, আর আমি ওটা দেখে না খেয়েই অফিসে চলে গেলাম। আধা ঘন্টা পর অফিসে পৌঁছে গেলাম। ডেস্কে বসতেই বসের ডাক পড়ে গেল, তাই বসের রুমে গিয়ে নক করে বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই, এসো না, অনুমতি নেওয়ার কি আছে? স্যার আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বসো।
বসতেই মিমের আব্বু চোখ আমার হাতের উপর গেল। তখন উত্তেজিত হয়ে উনি বলল, আরে রাকিব, তোমার হাতে কি হয়েছে? এরকম ফোসকা উঠছে কেন? ও কিছু না স্যার। বলো কি হয়েছে? বাদ দিন না স্যার, বলেন কেন রাখছেন? তোমার কাল বিয়ে হয়েছে, আর তুমি আজকে অফিস আসছো কেন? মনে মনে বললাম, যে মেয়ে ধরিয়ে দিয়েছেন, অফিসে না আসে কি উপায় আছে? অফিসে যতক্ষণ থাকবো ততক্ষণই শান্তিতে থাকবো। আমার চুপ থাকা দেখে মিমের আব্বু আবারও বলল, কি হয়েছে, চুপ করে আছো কেন? না স্যার, আমি অফিসেই ঠিক আছি। এখন স্যার নয়, আব্বু বললে খুশি হব। জি ওকে। কি জি ওকে? জি ওকে আব্বু। এই তো গুড। আমি আর তার বসের কথার মধ্যে হঠাৎ মিম দরজা নক করে বলল, আসবো আব্বু? হুম, আসো। আমি তো মিমকে দেখে এখানে অবাক, ও এখানে কেন? তারপর মিমের আব্বু বলল, মিমকে আমি আসতে বলেছি। আর তোমাদের যে কারণে ডাকা? জি বলেন। মিম, তোমার স্বামীকে আজ থেকে অফিসের সমস্ত দায়িত্ব দিতে চাচ্ছি। আমি অবসর নিতে চাচ্ছি। জানোই তো আমার বয়স হয়ে গেছে। এতে তোমার কি মত? মিম আমাকে চোখের ইশারায় না সূচক উত্তর দিতে বলল। তাই আমি বললাম, সরি আব্বু, মিম রাজি হলেও আমি রাজি না। আমাকে ক্ষমা করবেন। কেন? কারণ আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি না। প্লিজ আমাকে আর প্রশ্ন করেন না, আমি উত্তর দিতে পারবো না। কেন গো? আব্বু তোমাকে এত আশা করে দিতে চাচ্ছে। আমি মিমের অভিনয় দেখে নিজে অনেক অবাক হচ্ছি। নিজের আব্বুর সামনে কত ভালো সাজা হচ্ছে, মনে হচ্ছে ওর মতো স্বামী ভক্ত মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। তারপর মিমের আব্বু বলল, তোমাকে এত আশা করে দিতে চাইলাম, এই বুড়ো মানুষকে কি অবসর নিতে দেবে না? আব্বু, আমি একটা কথা বলতে চাই। হুম, বলো। তারপর মিম যেটা বললো সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আব্বু, আমি কাল থেকে অফিসে বসতে চাই। কেন? তুমি এখন থেকে বাসায় এসে রেস্ট নিবে, আমি অফিস সামলাবো। আর কিছু হলে রাকিব তো আছেই। কি বলো রাকিব? কারণ মিমের হিটলার বুদ্ধি দেখে তো আমি হা হয়ে তাকিয়েছি। বাসায় জ্বালিয়ে শান্তি হচ্ছে না, এখন অফিসেও জ্বালাবে, এটাই মিমের মাস্টার প্ল্যান। আমার হা করে তাকিয়ে থাকা দেখে মিম আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে আছো কেন? বাবাকে কিছু বলো। বলেই মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি থতমত হয়ে বললাম, হ্যাঁ। দেখছো আব্বু, রাকিবও একই কথা বলছে। ঠিক আছে, যখন তোমরা দুজনেই এটাই চাও তাহলে এটাই হবে। আব্বু, আরেকটা কথা, কি? অফিসের কেউ যেন না জানে রাকিব আমার স্বামী। কেন? কারণ আমি চাই আমার স্বামীর পরিশ্রম করে এখানে আসুক। আমার স্বামী পরিচয় দিলে সব স্টাফ ওকে অন্য নজরে দেখবে, আর আমি সেটা চাই না। আচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি মিমের পরিকল্পনা দেখে হতভম্ব হয়ে গেলাম। পুরো ফাঁদ পাততেছে আমাকে হেনস্থ করার জন্য। তারপর মিমের আব্বু বলল, ঠিক আছে, এখন বাইরে চলো সবাই। নতুন বস হিসেবে তো ঘোষণা দিতে হবে। ওকে। বলেই আমরা সবাই বাইরে আসলাম। তখন সবার উদ্দেশ্যে অফিসের বস বলল, অ্যাটেনশন প্লিজ, সবার মনোযোগ আকর্ষণ করছি। এটা আমার মেয়ে মিম। আজ থেকে ওই অফিসে সামলাবে। ওই আজ থেকে আপনাদের নতুন বস। আজ থেকে সব রিপোর্ট ওনাকে করবেন। সো থ্যাংক ইউ। তারপর সবাই মিলে মিমকে কংগ্রাচুলেট করলো, সাথে আমিও করলাম। তখন বস মিমকে বলল, মিম, তুমি একটু আমার সাথে আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। ওকে আব্বু। বলেই মিম ওর আব্বুর পেছনে পেছনে রুমে চলে গেল। তারপর মিম বলল, বলো আব্বু, কি বলবে? জামাইয়ের হাতে কি হয়েছে? হাতে ফোসকা পড়ছে কেন? তখনই মিমের আমার সাথে ঘটা সকালের চায়ের ঘটনা মনে পড়ে গেল। গরম চা হাতে ঢেলে দেওয়ার জন্যই তো হাতে ফুসকা পড়েছে, সেটা মিম ভালোই বুঝতে পারছে। কিন্তু সত্যি কথা বললে তো ওর আব্বু অনেক বকবে। মিমের চুপ থাকা দেখে ওর আব্বু আবার বলল। কি হলো, চুপ করে আছো কেন? তখন মিম তোতলাতে তোতলাতে বলল, ক- 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 কই, আমি তো কিছু জানি না। আমি ভালো করেই জানি এটা তোমারই কাজ। রাকিবকে কি তোমার পছন্দ না? না, ও একটা গরিব খ্যাত ছেলে। শ্যাট আপ। বসের ধমক শুনে মিম চুপসে গেল আর সামান্য ভয়ও পেল। তারপর বস আবার বলল, মানুষকে টাকা দিয়ে মাপা কবে থেকে শিখেছো? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? সি সি সি। আবার যদি শুনেছি ওর সাথে খারাপ ব্যবহার করেছো,
তাহলে আমার চেয়ে কেউ আর খারাপ হবে না, বুঝেছো? জি আব্বু। গুড। যাও এখন। বলতেই মিম বসের রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, কারণ মিম হাসি মুখে রুমে ঢুকলো আর গোমরা হয়ে বের হলো। কিছু তো একটা হয়েছে। যাই হোক, আজকের মতো অফিস শেষ, তাই একটা রিক্সা নিয়ে বাসায় পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম মিম তার নিজের রুমে শুয়ে আছে। আমি কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মিম এখন ওইভাবেই আছে। আমি রান্না করব, তাই মিমকে জিজ্ঞেস করলাম, রাতে কি খাবেন? কি হলো বলেন, কি খাবেন? বলতে মিম খাট থেকে উঠে অনেক জোরে দুই গালে দূরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে আমি অনেকটা অবাক হলাম, সাথে চোখ দিয়ে পানিও বের হয়েছে, কারণ থাপ্পড়টা বেশ জোরে দিয়েছে। মিমের দিকে তাকে দেখি মিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। তখন আমি গালে হাত দিতেই জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? খাওয়ার কথাই তো বললাম, কিন্তু মারলেন কেন? এটার জন্য মারিনি। তাহলে কেন মারলেন? আমার আব্বুকে তুইই বলেছিস তাই না? কি বলেছি? আমি তোর হাতে ফোসকা ফেলেছি। হুদাই আমি কেন বলতে যাব? তুই না বলে জানলো কেমনে? আমাকে বোকা পেয়েছিস? তোর জন্য আব্বু আমাকে আজকে ধমক দিয়েছে, কত বকা দিয়েছে। এরপর থেকে যদি আব্বুকে একটা কথা বলেছিস, তাহলে তোর সাথে আমি কি করব তুই নিজেও টের পাবি না। আমি বলিনি। আবার মুখে মুখে কথা বলিস। এগুলো শুনে আমি মাথা নিচু করে আছি, তখন মিম আবার বলল, এখন এখানে মাথা নিচু না করে তাড়াতাড়ি গিয়ে কিছু রান্না কর, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা একটা কথা বলবো? কি বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারছিলাম সেজন্য? ধরে নে তাই, আমাকে থাপ্পড় মারার ফল তুই হাড়ে হাড়ে টের পাবি। আর অফিসে জয়েন করলেন কেন? সেটাও বুঝতে পারবি। আমি আর কোনো কথা না বলে চলে যেতে লাগলাম। মিম আবার পিছন থেকে ডেকে বলে, ওই শোন, জি বলেন। এখানে যা হচ্ছে তা যদি আমার আব্বু আবার কোনোভাবে জানতে পারে, তাহলে তোর চাকরি খেয়ে দিব। না প্লিজ এমন করবেন না, কখনোই জানতে পারবে না। গুড, এখন যা। বলে আমি কিচেন রুমে চলে গেলাম। তারপর রান্না জোগাড় করে রাতের রান্না সেরে ফেললাম। টেবিলে সার্ভ করে মিমকে ডেকে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মিমের খাওয়া প্রায় শেষ। তারপর প্লেট ওইভাবে রেখে উঠে চলে গেলাম। মিম উঠে যাওয়ার পর আমিও ডিনার করে নিলাম। খাওয়া শেষে আমি ভাবলাম সকালে উঠে আমাকেই তো বাসনগুলো মাজতে হবে, তাই এখনই এগুলো মেজে রেখে দিই। তাই আর দেরি না করে একটু বাসনগুলো নিয়ে কিচেন রুমে চলে গেলাম। তারপর সেগুলো পরিষ্কার করে রুমে চলে গেলাম। এসে দেখি মিম ফোনে কার সাথে জানি হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, আমার রুমে কি? কিছু না, বালিশ নিতে এসেছি, সরি ফর ডিস্টার্বিং। প্লিজ গো। এই কথা শুনে আমি বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। আর মনে মনে ভাবছি আমারও সময় আসবে। তারপর সোফায় বালিশ রেখে ফোন চাপতে লাগলাম। মনটা অনেক খারাপ, তাই ভাবলাম একটু রাফিকে ফোন দেই। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে ফোন দিলাম রাফিকে। ফোন রিং হতেই রিসিভ করলো রাফি। তারপর বলল, রাফি বলল, হ্যাঁ দোস্ত বল, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে করে তো বড়লোক হয়ে গেছিস, বন্ধুকে ভুলেই গেছিস। সেরকম কোনো ব্যাপার না দোস্ত, আমি খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে একটু খুলে বল। তারপর আমার জীবনে ঘটে যাওয়া এই কয়েকদিনের ঘটনা সব রাফিকে খুলে বললাম। সব শুনে রাফি বলল, দোস্ত কেন তুই এই বিয়েটা করতে গেলি? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। এখন কি করবি? বিয়েটা তো হয়েই গেছে, মিমকে সবকিছু বুঝিয়ে বল। ও আমাকে পছন্দ করে না রে, ও অনেক অহংকারী মেয়ে, বাবার টাকার অহংকার দেখায়। আমি এখানে একমাত্র বসের কথায় পড়ে আছি। আরো কিছুক্ষণ রাফির সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে নাস্তা তৈরি করে গোসল করতে গেলাম। এসে দেখি মিম নাস্তা করে অফিসে চলে গেছে, তাই আমিও কিছু খেয়ে অফিসে চলে আসলাম। কিন্তু সবকিছু ম্যানেজ করে অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। অফিসের ডেস্কে বসতেই পিয়ন এসে বলে গেল ম্যাম ভেতরে ডাকছে। তাই তাড়াতাড়ি করে ম্যাডামের রুমে নক করলাম, ম্যাডাম আসবো? হুম। বলো কেন ডাকছো? এই কথা বলা মাত্র মিম আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে আমি গাল ধরে আসি। তারপর গালে হাত দিয়ে বললাম, এখন মারার কারণ কি? প্রথম থাপ্পড়টা আমাকে তুমি করে বলার জন্য, তোকে আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? আর দ্বিতীয় থাপ্পড়টা হলো অফিসে দেরি করে আসার জন্য।
নেক্সট টাইম এমন ভুল যেন না হয় তার জন্য। এটা আমার অফিস, তোর বাবার অফিস না যে যখন ইচ্ছে তখন আসবি, যখন ইচ্ছে চলে যাবি। মাইন্ড ইট। সরি ম্যাম। তুই এখন যেতে পারিস। বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে আসলাম। ডেস্কে বসে কিছুক্ষণ মন খারাপ করে থেকে ভাবলাম জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি মিমকে বিয়ে করে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। মিম ইদানিং খুব রাত করে বাসায় ফিরে, কোথায় যায় জানি না। কিছু বললে চাকরির ভয় দেখায়, আবার রাতে ফোনে অনেক জোরে জোরে হেসে হেসে কথা বলে। একদিন অনেক রাত হয়ে যায় কিন্তু মিম বাসায় ফেরে না। আমার অনেক চিন্তা হয় মিমের জন্য। যতই সে খারাপ ব্যবহার করুক, দিন শেষে মিমি আমার স্ত্রী। যদি মিমের কিছু হয়ে যায় বসের কাছে মুখ দেখাতে পারবো না। তাই আর বেশি চিন্তা না করে গাড়ি নিয়ে মিমের খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজবো এটা ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে মিসড কল আসলো। ফোনটা পকেটে তাড়াতাড়ি বের করে দেখি মিমেরই মিসড কল। আমি ভাবলাম মিম তো আমাকে কখনো ফোন করে না, কিন্তু আজ হঠাৎ মিসড কল দিল কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাই তাড়াতাড়ি করে মিমের নাম্বার দিয়ে মিমের লোকেশন ট্রেস করলাম। তারপর লোকেশন অনুযায়ী কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি একটা শুনশান জায়গা, কিন্তু এই জায়গায় মিমের ফোনের লোকেশন দেখায় কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই চলে আসতে লাগলাম। আসতেই একটা মেয়ের আওয়াজ ভেসে আসলো আমার কানে। আবার হঠাৎ থমকে গেলাম। আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি দুইটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। জায়গাটা অনেক নিরিবিলি, সেটা সুযোগই ছেলে দুটা নিয়েছে। এতক্ষণে মেয়েটাকে দেখা হয়নি। আমি মেয়েটার দিকে তাকালাম, দেখে তো সে অনেক শক। এ তো মিম। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, মুখে টেপ দেওয়া। দুইটা ছেলের শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মিমের সাথে আমার এমনি কথা কাটাকাটি থাকতে পারে, কিন্তু এখন মিম আমার স্ত্রী। ছেলের দুটা আমার চেয়ে বড় হবে। ওদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ওই কে তুই? আমাদের সাথে চাইলে তুইও জয়েন পারিস। আমি ওর স্বামী, তোরা ভাবলে কিভাবে আমি থাকতে তোর ওর গায়ে হাত দিবি? আমি আর কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো। আগে থেকেই মারামারি করতে ভাল লাগতো আমার, তাই ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। দুইটা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। বলে আমি মেয়ের মুখের টেপ খুলে দিলাম। ওর হাতও বাঁধা আছে, হাতের বাঁধনও খুলে দিলাম। তারপর আচমকাই মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর আমি বললাম, আরে কি করছেন, ছাড়ুন। তারপর মিম আমাকে ছেড়ে দেয় আর বলে, থ্যাংক ইউ সো মাচ রাকিব। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। থাক, ধন্যবাদ দিতে হবে না, এখন বাসায় চলুন। মিম হাঁটছে না, মাথা নিচু করে দুই হাত বুকের সাথে ধরে আছে। আমি বুঝতে পারলাম কি সমস্যা হয়েছে। তাই আমি গা থেকে আমার শার্টটা খুলে মিমের দিকে হাত বাড়িয়ে দিলাম আর বললাম, নিন, এটা পরে নিন। তারপর মিম কোনো কথা না বলে চুপচাপ আমার দেওয়া শার্টটা পরে নিল। তারপর আমি বললাম, এবার তো চলুন। এখন আমি আর মিম একসাথে হাঁটছি, দুজনেই নীরব। কিছুক্ষণ পর আমরা গাড়ির কাছে চলে আসলাম। মিম পেছনে বসে আছে আর আমি ড্রাইভিং করছি। আমি বারবার লুকিং গ্লাস দিয়ে মিমের দিকে তাকাচ্ছি। দেখলাম মিম লুকিয়ে লুকিয়ে কান্না করছে। আমি মনে মনে ভাবছি, এখানে কান্নার কিছু হয়নি, আমাকে অনেক জ্বালাইছো, অনেক কাঁদিয়েছো, তোমাকে আরো কাঁদতে হবে। তোমাকে আমি বাঁচাইছি মানে এই না আমি তোমার প্রেমে পড়ে গেছি। স্বামী হিসেবে আমার দায়িত্ব, তাই বাঁচাইছি। হঠাৎ নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, ম্যাম একটা কথা বলি, রাগ করি না। বলো। আমি মনে মনে ভাবলাম, বাহ, এক ঝটকায় তুমি। মিম আবার বললো, কি হলো বলো, কি এত বিড়বিড় করছো? না মানে বলতে চাইছিলাম, ছেলেগুলোকে আপনি কি তাদেরকে চিনেন? হুম, কে ছেলেগুলো? আমার বন্ধু। মিমের কথায় আমি গাড়ির হার্ট ব্রেক করলাম। গাড়ির হার্ট ব্রেক করা দেখে মিম আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, গাড়ি থামালে কেন? আপনার কথা আমি পুরো শক, এগুলো আপনার বন্ধু? হুম, আর একটা বয়ফ্রেন্ড ছিল। তাহলে আপনার সাথে এমন করলো কেন? ও আমাকে সত্যি করে ভালোবাসেনি, ও আমার টাকা আর আমার শরীরকে ভালোবাসছে। আর আরও মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। তাই এইগুলো শুনে আমি যখন ব্রেকআপ করি তখন সে আর তার বন্ধু মিলে আমায় এখানে জোর করে নিয়ে এসে। এইটুকু বলেই মিম আবার কান্না করতে লাগলো। আর আমি মিমকে অনেক সান্ত্বনা দিলাম। তারপর বলল, তুমি এখানে পৌঁছলে কিভাবে? কেন, আপনি তো আমার ফোনে মিসড কল দিয়েছিলেন। না, আমি তো কাউকে মিস কল দেইনি। ফোন বের করে দেখেন। তারপর মিম ফোন বের করে চেক করলো।
আর সত্যি তো রাকিবের ফোনে মিসড কল গেছে। তারপর মিম বলল, হয়তো ভুলে চাপ লেগে গেছে, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর আমরা দুজনেই চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছাতেই মিম তাড়াতাড়ি করে ভেতরে চলে গেল। আমিও গাড়ি পার্ক করে বাসার ভেতরে চলে গেলাম। রুমে গিয়ে মিমকে বললাম, ম্যাম আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য ডিনারের ব্যবস্থা করছি। আমি কিছু খাবো না, তুমি খেয়ে নিও। কেন খাবেন না? আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নিও। ঠিক আছে, আপনার ইচ্ছে, বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ঘড়ির দিকে তাকে দেখি 12:26 বাজে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাতে আমিও কিছু খেলাম না। বালিশ নিতে গিয়ে দেখি মিম গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে। হয়তো ওকে ঠান্ডা লাগছে, তাই গায়ে একটা কম্বল জড়িয়ে দিলাম। দিয়ে বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না। সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে মিমের জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে দিলাম। তারপর গোসল করে এসে মিমের রুমে একবার উকি দিয়ে দেখলাম, কিন্তু মিম এখনো ওঠেনি। আমি কিছু না বলে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আধা ঘন্টা পরে অফিস পৌঁছলাম। আজকে অফিসে একটা নতুন মেয়ে জয়েন করছে। আমার ডেস্কের পাশেই তার ডেস্ক। তো মেয়েটি পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দিল আর বলল, আসসালামু আলাইকুম, আমি রীতা। ওয়ালাইকুম আসসালাম, আমি রাকিব। আমি আজকেই জয়েন করেছি, তাই আপনার সাপোর্ট কামনা করছি। জি অবশ্যই। তারপর মেয়েটির সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতক্ষণও মিম অফিসে আসেনি। দুপুরের খাবারের সময় রীতা বলল, রাকিব, বলেন। চলেন লাঞ্চটা করে আসি, সময় তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন। বলেই আমি আর রীতা একসাথে বাইরের ক্যান্টিনে লাঞ্চ করতে গেলাম। খাওয়ার সময় রীতার সাথে আরো অনেক কথা হলো। রীতার বিয়ে ঠিক আছে, কিন্তু চাকরি করতে চায়, তাই অফিসে জয়েন করছে। রীতা আরো বলল, রাকিব, আমরা তো সমবয়সী আর কলিগও, তাই আমরা কি তুমি করে বলতে পারি না? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমার বিয়েতে তোমাকে দাওয়াত দেব, তুমি কিন্তু অবশ্যই আসবে। ইনশাল্লাহ আসার চেষ্টা করব। ওকে, এখন খাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার অফিসে চলে আসলাম। সারাদিন কাজ শেষে এখন বাসায় ফেরার পালা। আজকে মিম আসেনি, আমার জন্য ভালোই হয়েছে। আজকে অন্তত ওর অত্যাচারের হাত থেকে তো বাঁচলাম। আজকে অফিসে অনেক সুন্দর দিন কাটলো। বাসায় ফেরার সময় রীতা বলল, রাকিব, তোমার নাম্বারটা পাওয়া যাবে? কেন? আরে আমরা কলিগ না, কখন কি দরকার লাগতে পারে। আচ্ছা নাও, 01927। থ্যাংক ইউ। আচ্ছা তোমার বাসা কোথায়? এই ঠিকানা। আমার ওর থেকে একটু দূরে, চলো একসাথে যাই। না মানে? কোনো মানে নেই, চলো তো। বলে হৃদয় একটা রিক্সা ডাকলো। তারপর দুইজন রিক্সা করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমার বাসার কাছে আসতেই আমি বললাম, মামা রিক্সা থামান। কি হয়েছে, নামলা কেন? আমার বাসায় এসে পড়ছি। ও আচ্ছা, যাও, আবার কাল দেখা হবে। আচ্ছা, সাবধানে যেও। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মামা চলেন। বলেই রীতা রিক্সা নিয়ে চলে গেল। আর আমিও বাসার মধ্যে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমি অনেকটা অবাক হলাম, কারণ টেবিলের উপর তাকে দেখি সকালের নাস্তা ওরকমই আছে। তার মানে সারাদিন মিম উঠেও নি আর খায়ও নি। তাড়াতাড়ি করে মিমের রুমটা হাঁটা দিলাম। রুমে গিয়ে দেখি মিম শুয়ে আছে। ব্যাগ রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি মিমকে ডাক দিলাম, ম্যাম, ম্যাম শুনছেন? মিম আমার কথায় চমকে উঠে চোখের পানি তাড়াতাড়ি করে মুছে ফেললো। তারপর আমার দিকে তাকালো আর বলল, ও তুমি আসছো? ম্যাম আপনি কাঁদছেন কেন? ও কিছু না, বাদ দাও। আমি ঠিকই বুঝতে পারছি কেন মিম কান্না করছে। কাল রাতের ঘটনা মনে করে কাঁদছে। আর নিজের বয়ফ্রেন্ড এমন করবে সেটা তো কখনোই কল্পনা করেনি। নিজের মানুষ বেইমানি করে পিঠে ছুরি মারলো, তার চেয়ে কষ্ট আর পৃথিবীতে কিছুই নেই। মিম হয়তো সত্যিই ছেলেটাকে অনেক ভালোবাসতো, অনেক বিশ্বাস করতো। তারপর আমি আবার বললাম, আপনি তো সকাল থেকে উঠেননি মনে হয়, আর সকালে নাস্তাটাও করেননি কেন? খেতে ইচ্ছে করেনি। এভাবে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আর পরে আপনার আব্বু আমাকে বকাবকি করবে। আর আপনি তো সেটাই চান, আমি বকা খাই। আচ্ছা ঠিক আছে, খাবো। এই তো গুড। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্না করছি। আজকে আমিই রান্না করি। মিমের কথা শুনে আমি বিষম খেলাম। আর ভাবলাম সূর্য আজকে কোন দিকে উঠলো, এত পরিবর্তন কেমনে? তারপর মিম বলল, কি হলো, বিষম খেলে কেন? এমনি। আপনি রান্না পারেন? না, তবে চেষ্টা তো করতে পারি। থাক, আজ আর আপনাকে চেষ্টা করতে হবে না ম্যাম, আপনি আস্তে আস্তে শিখে নিয়েন।
আপনি ফ্রেশ হয়ে নেন, আমি রান্না বসাচ্ছি। তারপর আর কোনো কথা না বলে মিম উঠে ওয়াশরুমে চলে গেল, আর আমি কিচেন রুমে। একটু পর মিম ফ্রেশ হয়ে এসে কিচেন রুমে চলে গেল। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে? আমি একটু হেল্প করি। কি হেল্প করবেন? আমি সবজি কেটে দিই। পারবেন তো? পারবো। ঠিক আছে, চেষ্টা করতে পারেন ম্যাম। এই, তুমি এই ম্যাম ম্যাম বলা বন্ধ করবে? আপনি তো বলতে বলেছেন। আগের কথা ভুলে যাও না প্লিজ। আর সব কিছুর জন্য আমি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সমস্যা নেই ম্যাম, আমি কিছু মনে করিনি। আমি আপনার কর্মচারী আর আপনি আমার বস, তাই কর্মচারী ভুল করলে বস বকা দেওয়া, এমনকি মারতেও পারে, সমস্যা নেই। বললাম তো সরি, এভাবে বলতেছো কেন? বললাম তো সমস্যা নেই ম্যাম। আবারও ম্যাম? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে, আর তুমি করে বলবা প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। এখন একটু সরো, আমি সবজি কেটে দিই। পারবে না, আমি করে নেব, তুমি যাও। পারবো। বলে মিম জেদ করে আমার হাত থেকে ছুরি নিয়ে সবজি কাটতে লাগলো। কিছুক্ষণ পর মিম হঠাৎ চিৎকার দিয়ে উঠলো, আর আমি সাথে সাথে মিমের দিকে তাকালাম, আর দেখলাম মিম আঙুল কেটে ফেলছে, অনেক রক্ত বের হচ্ছে। আমি তখনই তার কাছে গিয়ে তার কাটা আঙুলটা নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিলাম। মুখে লালা আসলে কাটা জায়গায় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। মিমের আঙুল কাটার জন্য কেমন ছটফট করছে। তারপর আমি বললাম, তোমায় বললাম তুমি পারবে না, জোর করে ছুরি হাতে নিলে, এখন হলো তো, কথা না শুনলে এমনই হবে। অনেক যন্ত্রণা হচ্ছে। হবেই তো, এখানে চুপচাপ বসো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। বলেই মিমকে ওখানে রেখে রুমে চলে গেলাম ফার্স্ট এড বক্স আনতে। কিছুক্ষণ পর ফিরে এসে মিমের আঙ্গুলে ব্যান্ডেজ করে দিলাম। তারপর বললাম, তুমি চুপচাপ এখানে বসো, আমি রান্না করছি। আচ্ছা, তুমি রান্না শিখলে কি করে? আমি মেসে ছিলাম তো অনেক বছর ধরে, তখন শিখে নিয়েছি। তোমার আব্বু আম্মুকে আসতে বলো না, তাদের তো কখনো দেখিনি। আর তোমাকে তো কথাও বলতে দেখি না। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। মানে? মানে ছোটবেলা থেকেই আমি একা। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। তাদের আদর ভালোবাসা কেমন হয় তা কখনো জানি না। অন্যের বাবা মায়ের তাদের সন্তানদের প্রতি ভালোবাসা দেখলে তখন আমারও মন চায় অনেক ভালোবাসা পেতে। সরি কেন? তোমার বাবা মার কথা মনে করিয়ে দিয়ে খামোকা কষ্ট দিলাম। সমস্যা নেই, আর বাবা মায়ের কথা মনে করে দিতে হয় না, তাদের কথা আমার সব সময় মনে পড়ে। তুমি নিজের ভিতরে এত কষ্ট জমা করে রাখছো, কখনো তা জানতাম না। আচ্ছা বাদ দাও সব কথা। আমি আর মিমের এগুলো কথা বলছিলাম, কথার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমরা দুজনেই ভাবছি এত রাতে আবার কে এলো। তারপর আমি মিমকে বললাম, একটু গিয়ে দেখবা প্লিজ কে আসলো, আমি রান্না করছি তো তাই যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। বলে মিম দরজা খুলতে গেল। দরজা খুলেই মিম অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ দরজার সামনে আর কেউ নয়, মিমের আব্বু দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই হাসি মুখ নিয়ে বলল, সারপ্রাইজ। মিম সাথে সাথে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিমের কান্না দেখে ওর আব্বু বলল, আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? আব্বু তুমি অনেক খারাপ, আমাকে বিয়ে দিয়ে একদম পর করে দিয়েছো। মেয়েকে দেখতেও ইচ্ছে করে না, তাই না? আরে বোকা মেয়ে, বলে কি দেখো, দেখতে ইচ্ছা করছে বলেই তো এত বেড়াতেও আসলাম। ভিতরে আসো। জামাই কোথায়? আছে, আগে ভিতরে তো আসো। ঠিক আছে। বলে মিম আর মিমের আব্বু ভেতরে আসলো। মিম দরজাটা আটকে দিয়ে ড্রয়িং রুমে আসতেই আমি কিচেন রুম থেকে বলে উঠলাম, মিম কে আসছে? বাইরে এসে দেখে যাও কে আসছে। আমি খুন্তি হাতে নিয়েই বাইরে আসলাম। তারপর মিমের আব্বুকে দেখে আমি অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর আমি আমার শ্বশুরকে বলি, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা জামাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আব্বু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো হলাম। তা জামাই, তোমার হাতে খুন্তি কেন? আব্বু আমি রান্না করছিলাম। তুমি রান্না করছো কেন? মেয়েগুলো রান্না করে না? মিমের আব্বুর এই কথা শুনে মিম আমার দিকে তাকালো, আর আমিও মিমের দিকে তাকালাম। আমাদের তাকাতাকির মাঝে মিমের আব্বু আবার বলে উঠলো, কি হলো, চুপ করে আছো কেন? মিম রান্না করে না? জি আব্বু, মিমি রান্না করে, কিন্তু আজকে ও রান্না করতে গিয়ে হাত কেটে ফেলছে, তাই আজকে আমি রান্না করছি। তবুও রান্না করতে চাইলেও আমার জোরাজুরিতে করেনি। কি রে মা,
একটু দেখে শুনে কাজ করবি না? সমস্যা নেই আব্বু, অল্প কাটছে। ওষুধ দিয়েছিস? রাকিব দিয়ে দিয়েছে আব্বু। মিম, তুমি আব্বুকে নিয়ে ঘরে আড্ডা দাও, আমি রান্না সেরে আসছি। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে বইলো। আচ্ছা ঠিক আছে, বলে আমি আবার কিচেন রুমে চলে গেলাম। মিম আর মিমের আব্বু রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রান্না শেষ করে টেবিলে সার্ভ করলাম। তারপর রুমে গিয়ে বললাম, মিম, আব্বুকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলো, টেবিলে খাবার রেডি, আর তুমিও ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে। বলেই প্রথমে মিমের আব্বু ফ্রেশ হয়ে আসলো। তারপর মিম ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার খেতে বসে মিম হাত কাটার কারণে খেতে পারছে না, সেটা আমি বেশ ভালোই লক্ষ্য করেছি। তাই আমি মিমকে বললাম, মিম দাঁড়াও, তোমাকে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলে আমি মিমের পাশের চেয়ারে গিয়ে বসলাম। তারপর মিমকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। এটা দেখে মিমের আব্বুর চোখ ছল ছল করে উঠলো, সেটাও বেশ ভালোই লক্ষ্য করলাম। তাই আমি মিমের আব্বুকে বললাম, কি ব্যাপার আব্বু, আপনি কাঁদছেন কেন? এই কষ্টের কান্না নয়, আজ এটা খুশির কান্না। না আব্বু, আপনি তবু এভাবে কাঁদবেন না, তাহলে মিম কষ্ট পাবে। তখন মিমের উদ্দেশ্যে মিমের আব্বু বলে উঠলো, বলেছিলাম না মেয়ে মামুনি রাকিব খুব ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে। বাবারা মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবার বুঝতে পারলে তো? আব্বু তুমি ঠিকই বলেছো, রাকিব অনেক ভালো ছেলে। হয়েছে, আর পাম দিতে হবে না সবাইকে। আর আব্বু আপনিও এখন সবাই চুপচাপ খান তো। বলে আব্বু খেতে শুরু করলো, আর মিমকে আমি খাওয়াচ্ছি। খাওয়ার মাঝখানে আমি বলে উঠলাম, আব্বু আপনি আসবেন আগে বলবেন না, ভালো মন্দ কিছু রান্না করতাম। এখন কি শাক পাতা খাওয়াচ্ছি, নিজেরই লজ্জা লাগছে। খাওয়াটাই বড় কিছু না জামাই, তোমাদের মুখ দেখে যাচ্ছি আর তোমরা অনেক সুখে আছো, এটাই দেখে আমার মন প্রাণ সব ভরে গেছে। তারপর মিম আর মিমের আব্বু খাওয়া শেষ হলে আমি নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষে মিমের আব্বু বলল, তাহলে আজ আসি জামাই বাবাজি। আসি মানে কি আব্বু? আজ আপনার কোথাও যাওয়া নেই, মেয়ের বাসায় প্রথম আসছেন, আজকে রাত আপনাকে থাকতে হবে। কি মিম, আব্বুকে কিছু বলো। বাবু, রাকিব ঠিক কথাই বলেছে, আজকে তোমাকে এখানে থাকতেই হবে। না মামুনি, তোদের দেখে গেলাম এটাই অনেক। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে আজকে থাকতেই হবে। মিমের আব্বু প্রথমে রাজি না হলেও আমার আর মিমের জোড়াজুড়িতে থাকতে রাজি হলো। আজকে মিমের আব্বু বাসায় থাকায় আর ড্রয়িং রুমে থাকতে পারলাম না, থাকলেই বুঝে যাবে আমরা একসাথে থাকি না। তাই মিমকে বললাম, মিম তুমি বিছানায় শুয়ে পড়ো, আর তুমি? আমি ফ্লোরে ম্যানেজ করে নিতেছি। আজকে ড্রয়িং রুমে যেতে পারলাম না, তাহলে তোমার আব্বু বুঝে যেত। তুমি আমার সাথে খাটেই ঘুমাও না প্লিজ। না সমস্যা নেই, আমি ফ্লোরেই ঠিক আছি, তুমি ঘুমিয়ে পড়ো। মিম অনেক জোর করলেও আমি তার কথা শুনলাম না। ফ্লোরে শুয়ে থেকে আমি মিমকে বললাম, মিম বলো। কালকে আব্বুর সাথে তুমি তাদের বাসায় যেও, কেন? গিয়ে বেরিয়ে আসো, তোমার অনেক ভালো লাগবে। আর তুমি? আমি তো আছি এখানে। না আমি যাব না। যাও প্লিজ, আমি জানি তোমার এখানে ভালো লাগছে না, গেলে ভালো লাগবে। প্রথমে মিম যেতে রাজি না হলেও পরে আমার জোড়াজুড়িতে যেতে রাজি হলো। মিম এখানে থাকলে হয়তো বয়ফ্রেন্ডের চিন্তা করবে, আর ওখানে থাকলে আব্বু আম্মুকে পেয়ে একটু হলেও খুশি থাকবে। কিছুক্ষণ পর মিম আর আমি দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে কম্বল দেওয়া। রাতে তো কম্বল নিয়েছিলাম না, তাহলে মিম কি গায়ে দিয়ে দিয়েছে? বিছানায় তাকে দেখি মিম নেই, আজ আমার আগেই উঠে গেছে। বাহ। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম, গিয়ে দেখি মিম কিচেন রুমে রান্না করছে। দেখে তো আমি 420 ভোল্টের শক খেলাম, আজ মিম রান্না করছে। আমাকে দেখে মিম বলল, ও তুমি উঠে পড়েছো? হুম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কিছুক্ষণের মধ্যে নাস্তা দিতেছি। ফ্রেশ হয়েছি। তাহলে একটু আব্বুকে ডাক দাও প্লিজ। আচ্ছা। বলে আমি মিমের আব্বুকে ডাকতে যাই। তারপর সবাই মিলে নাস্তা করার জন্য টেবিলে বসলাম। আমি হঠাৎ বলে উঠলাম, আব্বু বলো জামাই বাবাজি। মিমকেও আপনার সাথে কয়েকটা দিনের জন্য নিয়ে যান, ঘুরে আসলে ওরও ভালো লাগবে। তুমি আমার মনের কথা বলবে, কিন্তু মিম একা না, তুমিও আমাদের সাথে যাবে। না আব্বু, আমি মিমকে নিয়ে আসার দিন যাব। আর তাছাড়া অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। মিম আর মিমের আব্বু অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি যেতে রাজি হলাম না। খাওয়া শেষে আমি অফিসের জন্য রেডি হচ্ছি, তখনই মিম এসে বলল, তুমি আমার উপর রেগে আছো তাই না? না রেগে থাকবো কেন? তাহলে আমাদের সাথে যাচ্ছ না কেন? বললাম তো অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। আমি গেলে তো তুমি অনেক খুশি হবে তাই না? আমার আর
অত্যাচার সহ্য করতে হবে না। মিমের কথা শুনে আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর আমি রেডি হয়ে মিমকে বললাম, সাবধানে যেও, তুমি যেদিন আসবে আমাকে ফোন দিও, আমি গিয়ে নিয়ে আসবো। আমি অফিসে গেলাম। তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। শোনো, একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলো। আমি তোমাকে মিমের পুরো কথা শেষ না হতেই মিমের আব্বু রুমে আসলো, তাই আর মিমের কথা শোনা হলো না। মিমের আব্বু এসে আব্বুকে বলল, মামুনি রেডি হইছো? মিম বলল, হ্যাঁ আব্বু। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি রীতা আগে এসে বসে আছে। আমাকে দেখে রীতা বলে উঠলো, আজকে আসতে তো দেরি হলো যে? বাসায় মেহমান আসছে তাই। কে আসছে? আমার শ্বশুর মশাই। আচ্ছা, ভাবিকে তো দেখালে না। পরে দেখো, সারপ্রাইজ থাক। ওকে। তারপর আমি আর রীতা দুজনেই কাজে মনোযোগ দিলাম। কাজ শেষে আবার দুজনেই একসাথে বাসায় ফিরি। রীতার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। মাঝে মাঝে মিম ফোন করতো আর আমিও শুধু কথা বলতাম। এরকম ভাবেই কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পর হঠাৎ রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রাফি বলে উঠলো, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোর খবর কি? এই তো রে ভালো। শোন, তোকে যে কারণে ফোন দেওয়া। বল। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলিস দোস্ত, কংগ্রাচুলেশন। কবে? থ্যাংক ইউ। তোকে কিন্তু আসতেই হবে, ভাবিকে সহ দাওয়াত রইলো। আরে অবশ্যই আসবো। তোর বিয়ে আর আমি আসবো না? বিয়েটা কবে তাই বল। এই মাসেরই 25 তারিখ। দোস্ত, একটা সমস্যা হয়ে গেল। কি? আমার একটা অফিস কলিগেরও 25 তারিখ বিয়ে। আমি এত কিছু বুঝি না, তুই আসবি ব্যাস। না আসলে রাফি নামের কেউ তোর জীবনে ছিল সেটা ভুলে যাবি। হয়েছে, এত স্যান্ডি খাওয়া লাগবে না, আমি আসবো। থ্যাংক ইউ দোস্ত, এখন রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে ফোনটা রেখে দিলাম। সেদিন অফিসে রীতা হঠাৎ আমাকে বলল, রাকিব শোনো না, বলো। বিয়ের জন্য আমার কিছু শপিং করতে হবে। আমি একা একা কি করে যাব? তুমি কি আমার সাথে যাবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, যাব। কখন যেতে হবে? অফিস শেষ করে। ঠিক আছে। তারপর আমি আর রীতা অফিস শেষ করে দুজনে একসাথে শপিং করতে শপিং মলে চলে গেলাম। রীতা শপিং করছে আর আমি তার ব্যাগ ক্যারি করছি। কিন্তু এখানেও ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। এখানে এসে হঠাৎ মিমের সাথে দেখা হয়ে গেল। মিম আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। রীতা তো মিমকে চিনে অফিসের ম্যাম হিসেবে। তখন রীতা মিমকে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আপনি এখানে? মিম রীতার কথার কোনো উত্তর না দিয়েই রীতার গালে কষে দূরে থাপ্পড় বসিয়ে দিল। রীতা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তার মতো দাঁড়িয়ে রইলো। আর আমি মিমের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে চুপসে গেলাম। তারপর রীতা মিমকে বলল, ম্যাম, আমাকে মারলেন কেন? তোর কত বড় সাহস, আমার অফিসে চাকরি করে আমার স্বামীকে নিয়ে ঘুরতে আসছিস? কে আপনার স্বামী? যার সাথে তুই শপিং করতে আসছিস। রাকিব? হ্যাঁ, রাকিব। ওর সাথে ঘোরার সাহস কি করে হয় তোর? তোকে আমি খুন করব। বলেই মিম রীতার দেখে এগিয়ে যেতে লাগলো। তারপর আমি মিমের হাত ধরে বললাম, মিম কি করছো? এটা শপিং মল, সবাই দেখছে। দেখুক, তুমি আমার হাত ছাড়ো। তুমি এই জন্য আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছো তাই না? যাতে তোমার এগুলো করতে সুবিধা হয়। আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, সেই জন্য আমার থেকে মুক্তি পেতে চাও তাই না? আর আমার থেকে মুক্তি নিয়ে তুমি এই ডাইনিকে বিয়ে করবে তাই না? সব বুঝি আমি। মিম আমার কথা শোনো। তোমার কোনো কথা শুনতে চাই না। বলে মিম কান্না করতে করতে চলে যায়। মিম আমার কোনো কথাই আর শুনলো না। তখন রীতা আমাকে বলল, মিম ম্যাম, তোমার বউ? হুম আমার জন্য তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হলো। সমস্যা নেই, এখন রেগে আছে, রাগ ভাঙলে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আর আমি মিমের পক্ষ থেকে সরি। কেন? না বুঝে তোমাকে থাপ্পড় মারলো। সমস্যা নেই, আমি ম্যামের জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। তুমি আমার হয়ে ম্যামকে সরি বলে দিও। আচ্ছা। তারপর শপিং করা শেষ হলে আমি রীতাকে বাসায় পাঠিয়ে দেই। আর আমি মিমের রাগ ভাঙাতে শ্বশুর বাড়ি চলে আসি। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে শাশুড়ি দরজা খুলে দিল। তারপর আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে আসো বাবা। মিম কোথায় আম্মু? মিম তো চলে গেছে। কোথায়? মিম তো এসেই ব্যাগ গুছিয়ে নিয়ে পাশে চলে গেছে। চোখ মুখ লাল হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম,
আমাকে তো কিচ্ছুই বললো না সে। ও আচ্ছা। তো জামাই বাবাজি, তোমার সাথে কি ওর কিছু হয়েছে কি? না আম্মু, তেমন কিছু না। ও আচ্ছা, ভিতরে আসো। না আম্মু, সন্ধ্যা হয়ে আসছে, আমি বাসায় যাই। মিমও একা আছে, তাই চলে যাই। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আচ্ছা আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেই আমি মিমদের বাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনে হয় অনেক বৃষ্টি হবে, আকাশ অনেক মেঘ করে আছে, সাথে ভ্যাপসা গরমও। তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম, দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। মিমের রুমে উঠে দিয়ে দেখি মিম রুমে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। তাই ওয়াশরুমের কাছে গিয়ে দেখি দরজা খোলা, তার মানে ওয়াশরুমেও নেই, কিন্তু ব্যাগ তো এখানেই আছে। তাহলে মিম কই? এবার আমার মনে একটু ভয় কাজ করলো। আস্তে আস্তে মিমকে ডাকতে লাগলাম, মিম, এ মিম, কোথায় তুমি? আমি মিমের কোনো সাড়া শব্দ না পেয়ে মিমকে ফোন করলাম, কিন্তু এ কি, ফোন তো রুমেই বেজে উঠলো। তাহলে মিম কোথায়? এদিকে দিনের আলো নিভে সন্ধ্যা নেমে আসলো। তারপর আমি ভাবলাম মিম হয়তো ছাদে গেছে, তাই তাড়াতাড়ি করে আমিও ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি মিম আনমনে দাঁড়িয়ে সন্ধ্যার আবহাওয়া উপভোগ করছে। আমি মিমকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর মিমের কাছে গিয়ে আমি বলে উঠলাম, মিম। মিমের কোনো সাড়া শব্দ নেই। তারপর আমি আবার বলে উঠলাম, এ মিম, আমার উপর রাগ করেছো? প্লিজ আমার দিকে তাকাও। বলে আমি মিমকে আমার দিকে ঘুরে নিলাম, কিন্তু এ কি, মিম তো কান্না করছে। মিমের কান্না দেখে আমি বললাম, মিম, তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না থামাও। আমি বললাম তো সরি, তুমি তো তখন আমার কথাই শুনলে না। আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ একটাবার শোনো। কি বলবে তুমি শুনি? ওইটা আমার বন্ধু, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বিয়ের জন্য শপিং করতে গেছিল। একা একা কিভাবে যাবে একটা মেয়ে, তাই বন্ধু হিসেবে আমাকে নিয়ে গেছিল, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, পরে তুমি ওর থেকে শুনো। আমার শোনার দরকার নেই। ঠিক আছে শুনো, এখন তো রুমে চলো। আবহাওয়া বেশি ভালো না, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। বলতে না বলতেই অনেক জোরে বৃষ্টি শুরু হলো। তারপর আমি মিমকে বললাম, মিম, চলো রুমে, বৃষ্টিতে ভিজলে তোমার অসুখ হবে। হোক, তুমি তো এটাই চাও। কি বলছো এগুলো, চলো তো। না, আমি বৃষ্টিতে ভিজবো, আর আমার সাথে তুমিও ভিজবে। আমি শত বারণ করা সত্ত্বেও মিম শুনলো না। মিম তো ভিজলোই, সাথে আমাকেও ভিজতে হলো। ভেজার মাঝে হঠাৎ একটা বাস পড়লো, আর মিম সাথে সাথে ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মিম আর আমার এটাই প্রথম স্পর্শ। তারপর কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে দুজনে ভিজলাম। জড়িয়ে ধরাতে আমি বুঝতে পারলাম মিম কাঁপতেছে, মানে মিমকে অনেক ঠান্ডা লাগছে। তাই আমি এবার মিমকে বললাম, মিম, আর ভেজা নয়, চলো রুমে যাবে। ঠিক আছে, আমাকে কোলে করে নিয়ে গেলে যাব। তারপর আর কোনো কথা না বলে আমি মিমকে ভেজা অবস্থায় কোলে তুলে রুমে নিয়ে আসলাম। তারপর প্রথমে মিম ওয়াশরুমে গেল, আর আমি আরেক ওয়াশরুমে গেলাম। গোসল শেষে দুজনে বের হয়ে আসলাম। মিম আজকে গোসল করে শাড়ি পরেছে। তখনও বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমি বালিশ নিয়ে বাইরে যেতে চাইলে মিম হাত ধরে ফেলে আর বলে, প্লিজ আজকে বাইরে যেও না, আজকে আমার সাথে ঘুমাও। কেন? কারণ আমি তোমার বউ, আর তুমি আমার স্বামী, তাই। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার হয়েছে, আমার অনেক ভয় লাগছে আজকে। প্লিজ আমাকে রেখে যেও না বাহিরে। তাহলে আমি ফ্লোরে ঘুমাচ্ছি। না, তুমি আজকে আমার সাথে খাটেই ঘুমাবে। প্রথমে আমি রাজি না হলেও মিমের জোড়াজড়িতে পরে রাজি হলাম থাকার জন্য মাঝরাতে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম, আর মনে মনে বললাম, মিম এরকম করছে কেন? মাথায় হাত দিয়ে দেখলাম, আর মনে মনে বললাম, ও মাই গড, মিমের শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভেজার কারণেই এমন হলো। তাই আমি তাড়াতাড়ি করে উঠে কিচেন রুম থেকে একটা বাটি করে পানি নিয়ে এসে জলপট্টি দিতে লাগলাম। মিমও জাগ্রত আছে, আরো মনে মনে ভাবছে কত অপমান করি, তারপরেও সবসময় আমার খেয়াল রাখি, সবসময় আমার কাছে থাকার চেষ্টা করে। অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর মিমকে আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে তোমার? এখন একটু ভালো। বললাম তোমায় বৃষ্টিতে ভেজো না, এবার হলো তো? আচ্ছা শুয়ে পড়ো। একটু আমার পাশে থাকো না। আমি তোমার পাশেই আছি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিম চোখ বন্ধ করে শুয়ে আছে, আর আমি মিমের মাথায় হাত বোলাচ্ছি। কম্বলের নিচে মিম শুয়ে আছে, তারপরেও ঠান্ডা লাগছে, এটা আমি ঠিকই বুঝতে পারছি। তাই কোনো উপায় না পেয়ে আমি মিমকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিমও কিছু বললো না,
বরং পাশ ফিরে আমাকে আরো শক্ত করে তার বুকে জড়িত হলো। তারপর মনে মনে আমি বললাম, তোমাকে সারা জীবন এইভাবে আঁকড়ে রাখতে চাই, তবে সেটা যে আমার ভাগ্যে নেই। রুমের ড্রিম লাইট জ্বলছে, মিম আমার বুকে আছে, তারপরেও কাঁপছে। আমি মিমের মুখের দিকে তাকিয়ে আছি। জ্বরের কারণে মুখটা একটু শুকিয়ে গেছে, হালকা গোলাপি, আর গোলাপের মাঝখানে ঠোঁটের রং, জোড়া ফ্রু, সাদা ধবধবে চেহারা, এখন কত সুন্দর লাগছে। আমি ভাবছি মিমের শরীরটা কত নরম, একেবারে তুলা হয়ে আছে, শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। আমার শরীরটাও হালকা গরম লাগছে। এত কাছে একটা মেয়ে আছে, এমনকি বুকে নিয়ে আসি, তাহলে যা হয় আর কি। আমার অবস্থাও ক্রমশ টাইট হয়ে যাচ্ছে, মিমকে ছাড়তেও মন চাচ্ছে না। তার পায়ের সাথে পা ঘষছি, মিমের নরম পিঠকে শক্ত করে জড়িয়ে ধরে আসি, গলায় ছোট করে একটা চুমু দিলাম। মিম আমার প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠছে। মিমও তো বুঝতে পেরেছে আমার অবস্থাটা, তাই মিমও একটু উপরে টানলো। এই প্রথম মিমকে এত কাছে থেকে দেখলাম। মিম এতটা সুন্দর, টানা টানা চোখ, সব থেকে আকর্ষণীয় হলো তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের নিচের তিলটাকে ছোট্ট করে চুমু দিলাম। সেখান থেকে ঠোঁটে এত মিষ্টি লাগছে, মিম আমার চুল খামচি মেরে ধরে রয়েছে। আমার মনে হচ্ছে সারা জীবন এভাবেই থাকি। ডান হাত তার ফর্সা নাভিতে রাখলাম। মিম পুরাই কেঁপে উঠলো উত্তেজনার বশে। আমি মিমের ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছি। তখন মিম বলল, আহ, কামড় দিচ্ছ কেন? সরি। হুম, কাছে আসো। বলেই মিম এবার নিচ থেকেই ঠোঁট জোড়া দখল করলো। তারপর সব হলো যা কাপালদের মধ্যে হয়। সকালে ঘুম থেকে উঠে অনেক অবাক হলাম, কারণ আমি দেখলাম মিম আমার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আমার শরীরে কোনো সুতা নেই, মিমের শরীরেও নেই। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। এখন আমারই অনেক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আমি মিমের কপালে চুমু দিয়ে বললাম, মিম, উফ। তোমার জ্বর এখন কেমন কেমন লাগছে তোমার? হুম, ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন ওঠো, সকাল হয়ে গেছে তো। না, আমি আরেকটু তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। অফিসে যেতে হবে না, ওঠো প্লিজ। না, আজকে আর অফিস যাওয়া লাগবে না, এটা তোমার বস ম্যামের হুকুম। ওকে ম্যাম, যাবো না। এখন তো ওঠেন, গোসল করতে হবে, তারপর নাস্তা রেডি করতে হবে। কিছুক্ষণ পর মিম আমার বুক থেকে উঠলো। আমি ওয়াশরুমে চলে যাই, গোসল সেরে বের হলাম। তারপর মিমও গোসল সেরে নেয়। আমি বিছানায় বসে ফোন চালাচ্ছি, আর মিম ড্রেসিং টেবিলে ভেজা চুল আঁচড়াচ্ছে। মিম আবারও কালো শাড়ি পরেছে, চুল আঁচড়ানোর সময় কোমরটা বের হয়ে আছে। আমার মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধির উদয় ঘটে। আমি পেছন থেকে গিয়ে মিমকে জড়িয়ে ধরে, তারপর মিমের ঘাড়ে থুতনি রেখে গলায় কিস করতে থাকলাম। তখন মিম বলল, এই দুষ্টু ছেলে, মাত্র গোসল করে আসলাম, দেখছো না? আবার গোসল করতে পারবো না, যাও তো। একটু আদর করি না প্লিজ। রাতে অনেক আদর করেছো, এখন আর হবে না, যাও। বলে আমাকে খাটে ফেলে দেয়। তখন আমি মুখ বাংলা পাঁচের মতো করে থাকি। মিম যেটা বুঝতে পেরে আস্তে করে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, রাতে আবার আদর করিও, আই লাভ ইউ। বলেই মিম আমার গালে পাপ্পি দিয়ে রুম থেকে দৌড় দিল। আমিও তো এদিকে লজ্জায় লাল হয়ে যাই। আমার আর মিমের ভালোবাসায় কয়েকটা দিন কেটে গেল। সেদিনের ঘটনা মিমও বুঝতে পারছে, আর ভুল ও বুঝছে। আজকে রাফের বিয়ে, আবার একই সাথে রিতারও বিয়ে। তাই আমি মিমকে বললাম, মিম, তুমি রিতার বিয়েতে যাও আর আমি রাফির বিয়েতে যাই। ওকে, গুড আইডিয়া। আমি রাফিকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম ওর বিয়ে কোথায় হচ্ছে। আবার মিম ও রিতাকে ফোন করে জিজ্ঞাসা করে নিল ওর বিয়ে কোথায় হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের দুজনের বিয়ে একই জায়গায় হচ্ছে। আমি ভাবলাম যাই হোক, আমাদেরই ভালো হলো, একসাথেই যেতে পারবো। মিম আর আমি বিয়ের দাওয়াতের জন্য বের হলাম। আমি গাড়ি চালাচ্ছি, আর মিম আমার পাশেই বসে আছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের হলে আমরা দুজনেই পৌঁছে গেলাম। গিয়ে তো দুজনেই অবাক, কারণ দেখি বিয়েটা রাফি আর রিতার মধ্যেই। ওরা অনেক অবাক হয়েছে, দুজনকে অনেক সুন্দর মানাইছে। মিম রিতার কাছে গিয়ে বলল, সেদিনের জন্য আমি অনেক দুঃখিত। সমস্যা নেই ম্যাম। তারপর রাফি আর রিতার বিয়েটা অনেক ভালো মতো হয়ে গেল। রাতে আবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরলাম। আমি আর মিম ফ্রেশ হয়ে শুয়েছি। হঠাৎ মিম এসে বলল, রাকিব, বলো। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? হুম। আমাদের বিয়ের পর ওই ব্যাপারটাও তো করা যায়। কোন ব্যাপার? আরে ওই ব্যাপারটা। আরে কোন ব্যাপার? আরে বোঝো না কেন? বাচ্চার ওই ব্যাপারটা। তুমি এখনো বাচ্চা, পরে ভেবে চিন্তে কিছু করা যাবে।
ওই, আমি মোটেও বাচ্চা না। বাচ্চাই তুমি। বাচ্চা, তাই না? দেখাচ্ছি মজা। বলেই মিম আর আমি হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এভাবেই চলতে লাগলো আমার আর মিমের ছোট্ট সংসার। এখন ওদের একটু আলাদা সময়ে কাটাতে দিন। টাটা, বাই বাই।